মুসলমানেরা বলেন রমজানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। কথাটা খুবই সত্য। কেমনে বুঝবেন আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় সেইটার আলাপে আসবো। খুব ইন্টারেস্টিং আলাপ, তবে এটা ধর্মতাত্ত্বিক আলাপ না, রমজানের অর্থনীতির আলাপ। আর এই আলাপটা খুবই ইউনিক আলাপ বাংলাদেশের জন্য। অর্থনীতির একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে রমজানে, যা সম্ভবত পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্যান্য মুসলিম প্রধান দেশে ঘটে না। আমি পাকিস্তানের ব্যাপারে নিশ্চিত না, কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিশ্চিত। তবে এই রমজান হাসিনার জন্য হবে ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর হবে সে আলাপটাও করব। তার আগে আমরা রমজানের সেই অর্থনীতিটা জেনে নিই। এই অর্থনীতিটা পরিষ্কারভাবে বুঝতে পারলে, ওই যে আমি বলছি না আল্লাহ তাআলার রহমত, ওই জায়গাটা অর্থনীতির আলোকে স্পষ্ট বুঝতে আমাদের সুবিধা হবে। আমার হেইটাররা অবশ্য বলার চেষ্টা করবে যে এইসব ক্রিয়া আমি আমার মুসলমান দর্শকদের কিঞ্চিত তেল দিতেছি কিনা ভিডিও শেষ হইলে বুঝবেন। আর আমি তো আমার হেইটারদের মুখ বন্ধ করতে পারবো না, তাই না? তো আমার হেইটাররা কি বলবে না বলবে সেটাই আমি পাত্তা দেই না। যাই হোক, আসেন শুরু করি কিভাবে আল্লাহ তাআলার রহমত রমজানের অর্থনীতিতে দেখবেন। আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ সব দেশই ধনী বা সমৃদ্ধশালী বা সম্পদশালী। বাংলাদেশ আর পাকিস্তান এই দুইটা দেশে অসংখ্য মানুষ ক্ষুধা আর দারিদ্র্যে ভোগে। বাংলাদেশে হাসিনার রাজ্যে গবেষণার ফল বলছে যে বাংলাদেশে প্রত্যেক 4 জনের মধ্যে 1 জন ক্ষুধার্ত, খাইতে পায় না, সে পর্যাপ্ত খাবার পায় না। এই যে হাসিনার অর্থমন্ত্রী আছে না, এখন সে ওই প্রোগ্রামে ছিল যখন সে পরিকল্পনা মন্ত্রী ছিল। সে স্বীকার করে বলছে মানুষকে পুষ্টি ও মানসম্মত খাদ্য দেওয়া সম্ভব হচ্ছে না। এটা বলে নাকি জানিয়েছেন তখন সে পরিকল্পনা মন্ত্রী ছিল। মা মুস্তফা কামাল দেখাই দিলাম আর কি, আমি নাকি গুজববাজ। তো আবার দেখাই না, এই দেখেন কি বলছিল সে। তো রমজান আসলে কি হয়? রমজান আসলে এই ক্ষুধার্ত মানুষগুলো খাবার পায়। যে 3 বেলা অন্য সময় খাইতে পায় না, সেও ইফতারি করে, কয়েকটা পেঁয়াজু খায়, একটু ছোলা খায়, একটা খেজুর খায়, কয়েক টুকরা শশা, ভাগ্য ভালো হইলে একটা আপেলের টুকরা খায়। না, সেটা সে নিজে কেনে না, এটা খোদা তাআলা মিলায় দেন। কেমনে দেন? মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা ঘটনা ঘটে, সে আশেপাশের কাউরে অভুক্ত রাখে না। ইফতারের সময় সে তার সাধ্যমতো ক্ষুধার্তরে খাদ্য দেয়। এইটা ধর্ম নির্বিশেষে দেয়, এই সাহায্যটা সে করে। এটা বাংলাদেশের মানুষেরা জানেন। এটা আমি ছোটবেলায় দেখছি, অনুভব করছি। আমাদের ছোটবেলায় বগুড়ায় ইফতারির সময় যত দোকান আছে না, সবাই খবরের কাগজ বিছায়া ইফতারি বানাইতো। এই মুড়ি, ছোলা, জিলাপি, পেঁয়াজু, বেগুনি এইসব ভাঙ্গা একসাথে মিশায় খাইতো। সেই সময় পাশ দিয়ে যেই যাইতো তারে রোজদাররা ডাকতো, এই ভাই আসেন আমাদের সাথে ইফতার করেন। আমিও কতবার সেই ডাক পাইছি, এখনো সেই স্নেহমাখা ডাক কানে ভাসে, এই বাবু আসো আমাদের সাথে ইফতার করো। তো আপনি এইটারে যেভাবে বলেন আর কি, এইটারে আপনি খোদা তাআলার রহমত বলতে পারেন। এর ফলে ওই যে 4 জনের মধ্যে 1 জন অভুক্ত থাকে না, সে রমজানে অভুক্ত থাকে না। বাকি 3 জন তার খাদ্য আর পুষ্টির দায়িত্ব নেয়। এইটা ঘটে রমজানে। তাই আমাদের খাদ্য গ্রহণ বাইরে যায়, মানে জাতীয়ভাবে। এর মানে এটা না যে রোজায় সংযমের বছরে বেশি খাইতেছে মুসলমানেরা, না তা না, বরং অভুক্ত ক্ষুধার্ত মানুষেরা তখন খাদ্য আর পুষ্টি পায়। হ্যাঁ, বড় লোকেরা বেশি খায় সেটা অন্য আলাপ, তারা শুধু রমজানে না সবসময় বেশি খায়। যাই হোক, কিন্তু সাধারণ মানুষেরা রমজানে এইভাবে ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করে। রমজানের শেষে আবার আছে ঈদ। এই ঈদও ভালো মন্দ যাই রান্না হয় সেটা ভাগ দরিদ্র মানুষেরা পায়, কিন্তু যে সারা বছর মাংস খাইতে পারে না, সেও ঈদের দিন পোলাও আর তার সাথে 1 টুকরা মাংস আর একটু সেমাই খায়। আপনি যদি এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে না পারেন না, তাহলে বাংলাদেশে বুঝবেন না। তো এই যে এই ক্ষুধার্ত মানুষ খাদ্য পাইতেছে, এটার অর্থনীতির ভাষায় কনজামশন বলে।
বাংলা আবার ঠিক মতো বলতে পারি না, বাংলা এটা হয় ভোগ, কিন্তু এটা তো আসলে ভোগ না, মানে মানুষ তো ভোগ করতেছে না, তাই না? সে সবাই দিয়া খাইতেছে। এটার বাংলাটা কি হবে? যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করেন তারা খুঁজে বের করেন, কিন্তু এটা ভোগ বললে ভিন্ন অর্থ হয়। মানে ভোগ বললে যেটা হয় আর কি, সেটা শুনলে মনে হয় মানুষে বেশি খাইতেছে, ঘটনা তো তা না, তাই না? তাহলে রমজানে খাদ্য পণ্যের চাহিদা বাড়ে, কেন বাড়ে সেটা আমরা দেখলাম, কিন্তু কারণ সবাই মিলা যেই মানুষটা অভুক্ত ছিল তারে খাওয়ায়, সো চাহিদা বাড়লে দাম বাড়বে, এটা তো অর্থনীতির নিয়ম, তাই না? এখন এই রমজানে কেন দাম বাড়ে? আপনি রমজান আর দ্রব্যমূল্য লেখা যদি গুগলে সার্চ দেন না, তাহলে দেখবেন যে যত লেখা আসবে সার্চে সব জায়গায় বলা হয়েছে যে রমজান আসলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট কইরা দাম বাড়ায়। এই যে দেখেন, এক ভালসুন হাসিনার বাণিজ্য মন্ত্রী কইছে রমজানে সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা নেবে সে। ভালসুন, এই ভালসুন নাকি ব্যবসা করে, মানে কি দেখে ব্যবসা করে, মাথাত কি আছে, কি দেখা ব্যবসা করে, কেমনে টাকা কামাইলো, এটা আমার একটা বিস্ময়। খোদার দুনিয়ায় মেলা বিস্ময় ঘটানোর মতো জিনিস আছে। আমার কিন্তু দুইটা বিস্ময়, একটা বিস্ময় হচ্ছে হেজাকের ল্যান্টার্ন কেমনে জ্বলে, আর 2 নাম্বার বিস্ময় হইতেছে যে বেটা কেমনে এত পয়সা কামাইলো, এই বেকুবটা, এই ভালসুনটা। মাঝে মাঝে যে এদের আমি গালি দিই, এমনি এমনি না, এরা প্রতিষ্ঠিত করে ফেলছে যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়, মানে মানুষগুলা খারাপ। আর প্রগতিশীলেরা তখন শুরু করে সারিন্দা বাজানো, দেখছো এরা কত খারাপ, রমজানে দাম বাড়ায়। এই সোকল সেকুলার গুলো এত অপদার্থ, এদের মাথায় ডেট এক্সপায়ার্ড গোবর ছাড়া আর মনে হয় কিছু নাই। এরা চিন্তা করতে অক্ষম, আর এরা নিজেদের দাবি করে এরা অগ্রসর, আলোকিত, সবার বেশি বুঝে। এরা এটাও বুঝে না যে সিন্ডিকেট কইরা বছরের পর বছর জিনিসপাতির দাম বাড়ানো যায় না যদি না সরকার প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। একটা মুক্ত বাজার অর্থনীতি এইভাবে কাজ করে না। এই বেকুবেরা অর্থনীতির একটা খুব মৌলিক ধারণা বুঝতে পারে না, এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে না। যথাযথ ব্যবস্থা নিলে রমজানে জিনিসপত্রের দাম 1 পয়সা বাড়বে না, বরং কমানো সম্ভব। অবাক হইলেন? দেখাই দিব কেমনে সম্ভব। রমজানে জিনিসপত্রের দাম কেন বাড়ে সেটা নিয়ে ডয়েচে ভেলে একটা রিপোর্ট করছিল, এই যে এইটা। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যদিও যে রিপোর্টার এই রিপোর্টটা করছিল সে ইকোনমিক্সের বেসিক ধারণা না থাকায় রিপোর্টটা খুব ভালোভাবে করতে পারে নাই, স্ববিরোধী হয়েছে। যাই হোক, তাও দেখি কিছু তথ্য আছে গুরুত্বপূর্ণ, মজা পেবেন আর কি। এই রিপোর্টে সে বলতেছে যে বাজারে জিনিসপত্র পর্যাপ্ত আছে, তাও দাম বাড়তেছে, কারণ মানুষ বেশি বেশি কিনতেছে। যদি জিনিস পর্যাপ্ত থাকে তাইলে মানুষ বেশি বেশি কিনলেও দাম বাড়বে না, অর্থনীতি এটা বলে না। হ্যাঁ, যাই হোক, রমজানে মানুষ তো বেশি বেশি কিনবেই, কারণ ওই যে 4 জনের মধ্যে একজন যে ক্ষুধার্ত ছিল তারে খাওয়াইতে হবে না, তাহলে মাল সামান বেশি কিনবে না। 18 কোটি মানুষের দেশে 4 জনের মধ্যে একজন, মানে প্রায় 5 কোটি লোক রমজানে ভোক্তা হয়, সে খায়। আগে যেটা সে করতো না, সে খায় রমজানে কারণ তারে খাওয়ানোর দায়িত্ব সমাজ নেয়। 5 কোটি মানুষ কি খেলা কথা? 5 কোটি মানুষের কি বিপুল পরিমাণে খাদ্য লাগবে অতিরিক্ত এই রমজানে? মানে ধরেন আপনি যদি হিসাব করেন ফ্রান্সের সব মানুষ যদি 1 মাসে বাংলাদেশে ঢুকে যায় তাহলে কেমন হবে? এরকম অবস্থায় তো ঘটে আসলে রমজানে। খাওয়াইতে পারবে না তো মানুষরে যদি ফ্রান্সের সব মানুষ বাংলাদেশে ঢুকে যায় 1 মাসে, এবং যদি মানুষের খাদ্যের যোগান না থাকে। এবং খাদ্যের যোগান করাটা 5 কোটি মানুষের কম না, কিন্তু হিউজ কাজ। রমজানে চাহিদা বাড়ে বিপুল পরিমাণে, যোগান কম থাকে, তাই দাম বাড়ে। এটা ইকোনমিক্সের খুব বেসিক নিয়ম। আপনি 5 কোটি মানুষের অতিরিক্ত খাদ্যের যোগান দিতে না পারলে দাম বাড়বেই, আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না দাম বাড়া, সম্ভব না। তো এই রমজানের অতিরিক্ত চাহিদা নিয়ে আমাদের যে জ্ঞানীরা আছে না, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, এদের অবদান কি দেখি একটু, না দেখবো? আচ্ছা, এই যে দেখেন, আপনি গুগল স্কলারে ফুড কনজাম্পশন বা ডিমান্ড রমজান বাংলাদেশ ইংরেজিতে লেখা যদি সার্চ দেন না, আপনি একটাও রিসার্চ পাবেন না যেখানে বাংলাদেশের রমজানের ডিমান্ড ফোরকাস্টিং করা হয়েছে। ফোরকাস্টিং মানে হইতেছে চাহিদা কত হবে সেটা বৈজ্ঞানিকভাবে অনুমান করা।
এরা এত বিজ্ঞান প্রেমিক যে চারুকলায় বিজ্ঞান ফ্যাকাল্টি খুলে, আর ইঞ্জিনিয়াররাও হাউতাস করে কেন বাংলাদেশে মেডিকেল কলেজে বিবর্তন পড়ানো হয় না। আমারও শিখাইতে আসে যে বিবর্তন কিন্তু মেডিকেল সায়েন্সের একটা বিষয়। কত বিজ্ঞানী, যাই হোক। আর এদের এত কিছু করে, এত বিজ্ঞান করে, এদের মিনিমাম কোনো বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা নাই। এদের কমিউনিস্টরা শিখাইছে বিজ্ঞানের ছাতা ধইরা ইসলাম কুপাবা, তাই বিজ্ঞান এদের কাছে ইসলাম কুপানোর হাতিয়ার হয়ে আছে। বিজ্ঞানকে এরা সমাজে, রাষ্ট্রে, জীবনে প্রয়োগ করে না। এটা খুবই সাধারণ ডিমান্ড প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন অনেকে কইতে পারেন, আপনার কাছে তো সবই সিম্পল, আপনি কি এমন তালে বড়াইসে গেছেন যে আপনি সবই পারেন। একটু প্রসঙ্গ থেকে দূরে যাইতেছি, মাফ করবেন, ফিরে আসবো আবার। নিজের প্রসঙ্গ বলতে হচ্ছে, অনেকে মাইন্ড করেন নিজের প্রসঙ্গ বললে। কেন বলি সেটার কারণ আছে আর কি। আমি বছর দুয়েক আগে লন্ডনে গেছিলাম আমার বইয়ে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ আছে না, ওইটার প্রকাশনা উৎসবে। এই যে এই ছবিগুলো দেখেন তো, শফিক রহমান ভাই আছে না জায়জাদিনের, তো উনি আসছিলেন। উনার সাথে আগে কিন্তু আমার একবার দেখা হয়েছে বাংলাদেশে একটা সামাজিক অনুষ্ঠানে, খাওয়া দাওয়ার টেবিলে আর কি। উনি আমার সামনে বসছিলেন, পরিচয় তো ন্যাচারালি, তো ওই সময় তো মনে থাকে না, মনে না থাকারই কথা। যাই হোক, সেই হিসাবে ওই লন্ডনে উনার সাথে আমার প্রথম দেখা। তো উনি আমারে ওই যে আমার বইয়ের ফ্ল্যাপে একদিকে লেখক পরিচিতি আছে না, তো ওইটা দেখায় বলতেছেন, তোমার এই যে পরিচিতিটা এটা তো অসম্পূর্ণ, এটা তোমার চেনা যায় না, তুমি কে, যেমন ধর তুমি কোথায় বাইরে উঠছো, কার পোলা তুমি। হ্যাঁ, তারপরে উনি নিজের প্রসঙ্গে বলতেছেন যে যেমন ধরো আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি ইংল্যান্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করছি। হ্যাঁ, আমার একটা বিশাল টিম ছিল, আমি এটা খুব বড় চাকরি করতাম। এটা কিন্তু মানুষ জানে না, এটা জানানো দরকার, না হলে মানুষ তোমার মাপতে ভুল করবে আর কি। তো উনি খুবই কারেক্ট কথা বলছিলেন, জ্ঞানী মানুষ। আমি নিজের সম্পর্কে বলি না, এই জন্যই আমার হেটাররা নানা কথা ছড়ায়। যেমন আগে ছড়াইতো আর কি, আমি নাকি বই বেচা পেট চালাই, এখন ছড়ায় আমি নাকি ইউটিউবের ভিউ বেচা খাই আর কি। যাই হোক, নিজের সম্পর্কে একটু বইলা নেই যে আমি খুবই একটা বিখ্যাত ফরাসি কোম্পানিতে চাকরি করি, বহুজাতিকে, ফরচুন 500 কোম্পানির মধ্যে একটা কিন্তু। হ্যাঁ, তো আমি আমার MBA শেষ করার পরেই ঢুকছি চাকরিতে। এই চাকরি শুরু করার পরেই PhD করতেছি অফিসের পারমিশন নিয়ে আর কি। তো ফ্রান্সে সরবন একটা ব্র্যান্ড আর কি। হ্যাঁ, সরবনের MBA সবাই খুব হাইলি সাকসেসফুল। আমি অপদার্থ না যে আমি সরবনের MBA কইরা একটা ডিসেন্ট ক্যারিয়ার হবে না ফ্রান্সে। তার উপরে এর আগে আমি 2টা ফরাসি বহুজাতিকে এর আগে কাজ করে আসছি ভালো পজিশনে। যাই হোক, ধান ভানতে শিবের গীতের মতো মনে হইলেও আমার চাকরির কথা বলতে হইলো এই জন্যই যে আমি এই প্রতিষ্ঠানে প্রথম গ্লোবাল ডিমান্ড প্ল্যানিংয়ে কাজ করতাম, মূলত চায়নার মার্কেট নিয়ে। তাই আমি যখন বলবো যে একটা সিম্পল ডিমান্ড প্ল্যানিং, আমার কথারে ফেলাই দেন না, আমি কাজটা জানি, খুব ভালোভাবে জানি গ্লোবাল স্ট্যান্ডার্ডে। এখন মার্কেটিংয়ে কাজ করি একই প্রতিষ্ঠানে, যাই হোক, যেটা আমার ফিল্ড আর কি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুরা জানে আমি কোথায় কাজ করি, একদিন নিশ্চয়ই জানবেন আমি কোথায় কাজ করি, আমার হেটাররাও বলবে ওয়াও। যাই হোক, আলাপে ফিরে আসি আর কি। কিভাবে রমজানের দাম স্থিতিশীল রাখা যাবে সেইটা নিয়ে একটা ধারণা দিই। একেবারে স্থিতিশীল প্রথম বছরই করা যাবে না, তবে 2 থেকে 3 বছর এটা হয়ে যাবে যদি কাজটা মন দিয়ে করা যায় আর কি। প্রথমে আপনাকে একটা ডিমান্ড এস্টিমেট করতে হবে, সব কয়টা পণ্য না, কয়েকটা পণ্য করলেই চলবে। যেমন ছোলা করতে হবে, চিনি, তেল, খেজুর, এ কয়টাই রমজানের মূল পণ্য। রমজানের 1 মাস আগে এই ডিমান্ড অনুসারে বাজারে পুরা পণ্য ঢুকাই দিতে হবে আমদানি কইরা। তার মানে রমজানের 1.5 মাস আগে চাহিদার কি পরিমাণে এলসি হয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে হিসাব রাখতে হবে সরকারকে। আমি একটু হিসাব করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন আমি ডিমান্ড এস্টিমেট করে দেখলাম যে 1000 লিটার ভোজ্য তেল বা খাবার তেল লাগবে রমজানে। হ্যাঁ, এবং আমি মনিটর করে দেখলাম যে এলসি যা করা হয়েছে তাতে 800 লিটার তেল ঢুকবে মার্কেটে। চাহিদা 1000 লিটার আর মার্কেটে ঢুকলো 800 লিটার, তাহলে তেলের দাম কি থাকবে? ঠিক থাকবে? ঠিক থাকবে না, বাড়বে। তো আপনি কিছু কইরা দাম বাড়া ঠেকাইতে পারবেন না, চাহিদা বেশি, সাপ্লাই কম, দাম বাড়বে। তো এখন সরকার কি করবে? সে বাকি 200 লিটার আমদানি করে মার্কেটে ছাইরা দিবে, তাহলে দাম 1 পয়সাও বাড়বে না। আর যদি সে 300 লিটার আইনা মার্কেটে ছাইরা দেয়, তাহলে দাম একটু কমে যাবে আগে চেয়েও, বুঝছাও? তাইলে বুঝা গেল তো যে রমজানে মাল সামানের দাম স্থিতিশীল রাখতে হলে
ক্লাস 6 এ বিবর্তন পড়াইতে হয় না। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন হাসিনার জন্য কেন এই রমজান ভয়ঙ্কর। আপনারা আগে দেখছেন, আমি দেখাইছি রমজানের পণ্য আইনা জাহাজ ভাসতেছে বঙ্গোপসাগরে প্রায় 2.5 মাস ধরে, মাল নামাইতে পারতেছে না, কারণ ডলার নাই, ডলার দিতে পারতেছে না হাসিনা। বেশি ডলার না কিন্তু 5টা জাহাজ ঘুরতেছে, এর মধ্যে আরো এসে ঢুকছে কিনা জানি না। এর মধ্যে কিন্তু এসালমের চিনিও আছে। হ্যাঁ, ড্যামারেজ দিচ্ছে জাহাজ খালাস করতে না পারায়। তো এই যে জমির জরিমানার টাকা এসালম কি নিজের পকেট থেকে দিবে না তো। সে পাবলিকের কাছে চিনি বেচার সময় চিনির দাম বাড়ায়, ওই জাহাজের জরিমানার টাকা উসুল করে নেবে। এই চিনির দাম সরকার নাকি বেঁধে দিছে 112 টাকা কেজি, তাই না? হ্যাঁ, শুনছিলাম। গতকাল কত দাম আছিল জানেন? আমি খোঁজ নিলাম আর কি, বাংলাদেশে কয়েকটা জায়গায় 150 টাকা, 150 টাকা। এবার বুঝছেন কি হবে রমজানে? এমনিতেই এরা জানে না ডিমান্ড কি, তার উপরে যা আসছে সেটাই ছাড়াইতে পারতেছে না। এই রমজানে যে কি অসহনীয় দাম হবে জিনিসপত্রের, এটা কিন্তু এখনো কেউ কল্পনা করতে পারতেছে না। রোজদারেরা তো ইফতারি সামনে নিয়ে অভিশাপ দিবে না, তো সেই জুলুমের বিচার দিবে আল্লাহর কাছে। ইফতারের টেবিল থেকে বিক্ষোভ দানা বাঁধবে মানুষের মনে, খুবই কষ্ট নিয়ে সে ইফতার করবে। অনেকে বলেন রমজানে আন্দোলন হয় না, পণ্যের দাম এমন বাড়বে যে সাইন দেখতেছেন এখনই, রোজা রেখা মানুষ ফুইসা উঠবে। এটা তো ভাই মানুষের গায়ে গতরে টের পাবে, বাজারে গিয়া টের পাবে, সে তো দেখতে পাবে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসতেছে। মানুষ চুপ করে থাকবে ভাবছেন? আপনার কি মনে হয় আপনি কি চুপ করে থাকবেন এই সীমাহীন জুলুমের পরেও? মানুষ চুপ করে থাকবে না। এই জন্যেই হাসিনার জন্য এই রমজান হবে ভয়ঙ্কর।